রাতের মধ্যযাম তখন উত্তীর্ণ। শুক্লা দ্বাদশীর চাঁদ পশ্চিম আকাশে পাহাড় শীর্ষের দিকে ঢলে পড়তে চলেছে। রাজা সোমদেব তার প্রাসাদ শীর্ষে নিজস্ব ইন্দ্র বসে একা বসেছিলেন। প্রায় প্রতি রাতেই তিনি এখানে গভীর রাত পর্যন্ত অবস্থান করেন। প্রাসাদ বেষ্টন করে সুরক্ষিত প্রাকারের স্থানে স্থানে রয়েছে আরো ইন্দ্রকোষ। সেগুলিতে মোতায়েন রয়েছে প্রহরী। তীক্ষ্ণ দৃষ্টিতে তারা নজর রেখে চলেছে আশেপাশে। সামান্য সন্দেহের কারণ ঘটলেই টঙ্কার উঠবে ধনুকে, নিক্ষিপ্ত হবে ঝাঁকে ঝাঁকে তীর নয়তো বল্ল। তবু এই রাতে তিনি চলে আসেন তার এই নিজস্ব ইন্দ্রকোষে। যতক্ষণ থাকেন নিজেই নজর রাখেন চারপাশে। সোমদেব জানেন এই রাতে প্রহরা কার্যে রাজা স্বয়ং উপস্থিত রয়েছেন জেনে প্রহরীদের আরো সতর্ক হওয়ার তাগিদ থাকে। রাজা সোমদেবের সুরক্ষিত এই প্রাসাদ দুর্গ বিশেষ, তবু কোথাও সামান্যতম ত্রুটি তিনি রাখেননি। দেশের অবস্থা মোটেই ভালো নয়। শত্রু চারপাশে, এত বড় দেশ, অথচ নন্দ আর মৌর্য সাম্রাজ্যের গৌরব অস্তমিত হওয়ার পর তেমন কেউ আর দেশের হাল ধরতে এগিয়ে আসেনি। ফল যা হওয়ার তাই হয়েছে। পশ্চিম দিক থেকে যবন আক্রমণ তো ছিলই, সঙ্গে যুক্ত হয়েছে বহিরাগত কম্বোজ জাতির আক্রমণ। বহু দিন হলো মথুরা তাদের অধিকারে, অথচ এই দেশের ক্ষুদ্র ক্ষুদ্র শাসকেরা নিজেদের মধ্যে ব্যস্ত। সমগ্র উত্তরা পথ জুড়ে তাই প্রায় মাৎসন্যায়। সামান্য অসতর্ক হলেই ঝাঁপিয়ে পড়বে শত্রু। নগর তথা রাজ্য জুড়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে ভিন রাজ্যের গূঢ় পুরুষ আর ঘাতকের দল। একটি দিনের জন্যও কেউ নিরাপদ নয়। ব্যতিক্রম নন রাজা সোমদেব, তবে সেটা তার চিন্তার একমাত্র কারণ নয়। তার চিন্তা মূলত পুত্র সাগরকে নিয়ে। বেশি বয়সে ওই একটি তার পুত্র সন্তান, আর 5 জন রাজার মতো তিনি অনেক আশা করেছিলেন এই পুত্রকে নিয়ে, কিন্তু ব্যর্থ হয়েছেন। পুত্র হিসেবে সাগর যে অযোগ্য তা নয়, বিদ্যা চর্চায় তার গভীর অনুরাগ, তার মেধার সুখ্যাতি ভট্টারক বশিষ্ঠাচার্যর মুখে সর্বদা। শুধু তাই নয়, সঙ্গীতেও তার সমান আকর্ষণ। এই বয়সে বিনা তার হাতে কথা বলে। লেখাপড়ার সময়টুকু ছাড়া প্রায় সারাদিন কাটে বিনা যন্ত্র নিয়ে। স্নান আহারের হুঁশ থাকে না। শুধু অস্ত্র চালনা অস্ত্র শিক্ষাতেই সাগর সম্পূর্ণ ব্যর্থ। কুমারের অস্ত্র শিক্ষার জন্য সেরা মানের আচার্য তিনি নিয়োগ করেছেন। নিজের চেষ্টার কোনো ত্রুটি করেননি, কিন্তু ধনুর্বিদ্যা, ভল্ল বা অসি চালনা কিছুতেই উল্লেখ করার মতো কিছু করে উঠতে পারেনি। আজ পুত্রের কথা ভেবেই ধনুর্বিদ্যার লক্ষ্যভেদের এক প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এমন কিছু কঠিন লক্ষ্যভেদ নয়, রাজ্যের কিশোর বয়সীরাই যোগ দিয়েছিল এই প্রতিযোগিতায়। প্রতি লক্ষ্যভেদের জন্য ধার্য হয়েছিল একটি করে স্বর্ণমুদ্রা। রাজা স্বয়ং নিজ হাতে উত্তীর্ণ প্রতিযোগীদের হাতে সেই পুরস্কার তুলে দেবেন। এই উৎসাহের অভাব ছিল না। তার উপর প্রতিযোগিতায় রাজপুত্র যোগ দেবে শুনে ভেঙে পড়েছিল মানুষ। সব জেনে শুনেও ঝুঁকিটা নিয়েছিলেন সোমদেব। রাজ্যের সবাই জানে রাজপুত্র গুণবান, শাস্ত্র চর্চায় অসীম আগ্রহ সঙ্গীত চর্চায়। তাই রাজপুত্রের শস্ত্র চালনা দেখতে মানুষ যে ভেঙে পড়বে জানতেন। পুত্রকে সতর্কও করেছিলেন। এই জন্য গত কয়েকদিন অনেকটা সময় তিনি ব্যয় করেছেন পুত্রের জন্য, কিন্তু সবই বৃথা গেছে। ধনুর্বান হাতে একটি লক্ষ্য ভেদেও কুমার সাগর আর সফল হতে পারেননি। প্রতিযোগিতার ক্ষেত্র নির্বাচিত হয়েছিল নগর থেকে সামান্য দূরে এক পাহাড় ঘেরা উপত্যকায়। প্রতিযোগিতা অন্তে পুত্রকে নিয়ে অশ্বপৃষ্ঠে প্রাসাদে ফিরছিলেন সোমদেব। পাহাড়ের ওধারে সূর্য অস্তমিত। নির্জন পাহাড়ি পথে ম্লান আলোয় জনকোলাহলের বাইরে এক অন্য পরিবেশ। পরন্ত বেলায় বৃক্ষ শাখায় পাখির কলরব। সোমদেব জানেন এই পরিবেশ পুত্র সাগরের বড় পছন্দের। এ পর্যন্ত কার মুখেই কোনো কথা নেই। নির্জন পথে শুধু অশ্বের পদশব্দ। সোমদেব তির্যক দৃষ্টিতে পুত্রের দিকে তাকালেন। অশ্বপৃষ্ঠে লাগাম হাতে নিঃশব্দে বসে রয়েছে সাগর। ক্ষীর ওষ্ঠপ্রান্তে সামান্য কুঞ্চন রেখা। দুজনের চারপাশে অশ্বপৃষ্ঠে অঙ্গরক্ষীবৃন্দ। সোমদেব ইশারায় রক্ষী প্রধানকে তার বাহিনী নিয়ে খানিক তফাতে সরে যেতে ইঙ্গিত করলেন। নির্দেশ পালিত হতে বিলম্ব হলো না। সোমদেবের অনুমানে ভুল হয়নি। রক্ষীবৃন্দ সরে যেতেই মৃদু ভারাক্রান্ত কণ্ঠে সাগর বলল, আমি লজ্জিত পিতা, আপনাদের সম্মান রক্ষা করতে পারিনি।
পুত্র। মৃদু অথচ দৃঢ় স্বর সোমদেবের কণ্ঠে। আমি সামান্য এক যুদ্ধ ব্যবসায়ীর পুত্র, প্রায় শূন্য থেকে এখানে এসে পৌঁছেছি। সম্মানের পরোয়া আমি করি না, আর এতে লজ্জারও কিছুই নেই। মনে রেখো, পরাজয় উদ্যমী পুরুষকে জয়ের প্রেরণা যোগায়। কিন্তু অস্ত্র চালনা যে আমার ভালো লাগে না পিতা। চেষ্টা করেও ধনুকের স্বর যোজনা লক্ষ্যভেদে একেবারেই একাগ্র হতে পারি না। পুত্র, আচার্যের কাছে উপনিষদ চর্চায় তোমার আগ্রহের কথা শুনেছি। তুমি বিদ্বান, বিচক্ষণ, তোমার অনুমানই সঠিক। একাগ্র না হতে পারলে কোনো কিছুই লাভ হয় না। না বিদ্যা, না সঙ্গীত, না ধনুকে লক্ষ্যভেদ। আমাকে পথ নির্দেশ করুন পিতা। সাগর আগ্রহে পিতার মুখের দিকে তাকালো। কয়েক মুহূর্ত নীরব হয়ে রইলেন সোমদেব। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, পুত্র, তোমার ইচ্ছায় আমি বাধা হয়ে দাঁড়াবো না। শুধু মনে রেখো, আমার অবর্তমানে এই রাজ্যের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য অস্ত্রচালনাতেও তোমাকে দক্ষ হতে হবে। আমার স্থির বিশ্বাস যে হাতের অঙ্গুলি বীণার তারে অমন সুরের মূর্ছনা তুলতে পারে, সেই হাত ধনুকের তারে ব্যর্থ হতে পারে না। সোমদেব থামলেন, তাকিয়ে দেখলেন দুচোখ বন্ধ করে সাগর মগ্ন হয়ে রয়েছে। সময় নষ্ট না করে সোমদেব বললেন, পুত্র, তুমি রাজকুমার, আমার মতো সামান্য যুদ্ধ ব্যবসায়ীর পুত্র নও। পিতার সিংহাসন রক্ষা করতে হলে শুধু শাস্ত্র আর সঙ্গীত নয়, শস্ত্রচর্চাও একান্ত প্রয়োজন। আর তুমি তো জানো, ছিন্ন বিচ্ছিন্ন এই দেশকে এক সুতোয় গাঁথার ইচ্ছে আমার অনেক দিনের। সেজন্য একটু একটু করে প্রস্তুতি নিয়ে চলেছি। প্রতিবেশী রাজন্যবৃন্দ কেউই তাই আমাকে ভালো চোখে দেখে না। সবার ভয় তাদের রাজ্য আমি অধিকার করে নেব। তা হয়তো ঠিক, কিন্তু উপায় কি? এদেশে যোগ্য যোদ্ধার অভাব নেই। আজ নিজের চোখেই দেখলে, একেবারে সাধারণ ঘরের কিশোরও ধনুর্বিদ্যায় কি ভীষণ দক্ষ। অথচ এদেশের বিস্তীর্ণ ভূভাগে ভিনদেশী যবন রাজত্ব। মথুরা এখনো কম্বোজ জাতির অধিকারী। আমার স্বপ্ন এই দেশকে ভিন জাতির হাত থেকে মুক্ত করা, নন্দ আর মৌর্য সম্রাটদের সেই উজ্জ্বল দিনগুলো আবার ফিরিয়ে দেওয়া। আর তাই আমার চারপাশে শত্রু। তারা জানে সম্মুখ সমরে কেউ রাজা সোমদেবের সঙ্গে এটে উঠতে পারবে না। তাই নিয়োগ করা হয়েছে গুপ্ত ঘাতক। সারা রাজ্যে আর নগরপথে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তারা। সামান্য সুযোগেই ঝাঁপিয়ে পড়বে। মনে রেখো, সুরক্ষিত রাজপ্রাসাদ কিছুমাত্র নিরাপদ নয়। এই অবস্থায় মাথা উঁচু করে বেঁচে থাকতে হলে শুধু সঙ্গীত নয়, অস্ত্র চালনাতেও দক্ষ হওয়া প্রয়োজন। এসব সেই বিকেলের কথা। সারা পথ সাগর এরপর কথা বলেনি। পুত্রের সেই মুখের দিকে তাকিয়ে সোমদেব মৌনই থেকেছে। শুধু প্রাসাদে ফিরে অশ্ব থেকে অবতরণ করার আগে পুত্রের পিঠে একবার হাত রেখেছিলেন মাত্র। প্রাণাধিক প্রিয় পুত্রকে আজ একটু বেশিই বলে ফেলেছেন তিনি। রাজা সোমদেবের মনের ভিতর তাই কিছু উদ্বেগই ছিল। তাই রাত বাড়তে প্রাসাদ শীর্ষে তার ইন্দ্রকোষে এসে বসার সামান্য পরেই যখন কুমারের বিনায় তান উঠল, মুখ থেকে যেন পাথর নেমে গিয়েছিল। প্রতি রাতে এই সময় কুমার তার ঘরে একান্তে বসে বিনায় তান তোলে। রাত যত গভীর হয়, সুরের মূর্ছনা আরো নিবিড় হয়ে ওঠে। কেউ জানে না ইন্দ্রকোষে বসে রাজা সোমদেব প্রতিদিন পুত্রের সেই সুর ও মূর্ছনা প্রাণ ভরে উপভোগ করেন। বুক ভরে ওঠে। সামান্য এক যুদ্ধ ব্যবসায়ীর পুত্র তিনি। সঙ্গীত চর্চা তো দূরে থাক, তেমন ভাবে শোনার অবকাশও হয়নি। সঙ্গীতের রূপ, রস, গন্ধ পুত্রের সঙ্গীত চর্চার মধ্যেই তিনি অনুভব করেছেন। কিন্তু আজ পুত্রের বীণাবাদন তাকে মাঝে মধ্যেই পীড়া দিচ্ছিল। বাজনার লয় তান আজ বারে বারেই কেটে যাচ্ছে। কুমারের নিপুণ আঙুল বারে বারেই যেন বীণার তার নয়, খুঁজে বেড়াচ্ছে অন্য কিছু। সোমদেব নিচে অবতরণিকার দ্বার পথের দিকে তাকালেন। ভল্ল আর ধনুর্বাণ হাতে দুই অঙ্গরক্ষী অতন্দ্র পাহারায়। ইশারায় তিনি তাদের বিদায় নিতে আদেশ করলেন। ইতিপূর্বে রাজা এমন আদেশ কখনো করেননি। বিস্মিত হলেও কেউ প্রশ্ন করল না। সামান্য ইতস্তত করে স্থান ত্যাগ করল। অল্প সময় অতিবাহিত হওয়ার পর রাজা সোমদেব নিজেও উঠে পড়লেন। এরপর অন্য দিনের তুলনায় কিছু আগেই বীণার তন্তুতে সুর তুলতে আজ বারে বারেই ভুল হয়ে যাচ্ছিল কুমারের।
সেই থেকে ভিতরে একটা অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছিল। বারে বারেই মাথার ভিতর উঁকি দিয়ে যাচ্ছিল মধ্যাহ্নের সেই দৃশ্য, লক্ষ্যভেদে ব্যর্থতার সেই মুহূর্তগুলো। উপস্থিত দর্শক ঘোড়ায় সংযত থাকলেও পরের দিকে বিদ্রুপ আর চাপা থাকে। তার কথা ভেবে ক্রমশ মাথা নিয়ে আসছিল। পরের দিকে যথাসাধ্য চেষ্টা করেছিল অন্তত একবারও যাতে লক্ষ্যভেদ করতে পারে, কিন্তু সম্ভব হয়নি। কোথায় যেন একটা ফাঁক থেকে গেছে। সাগর বরাবরই ভিন্ন চরিত্রে, রাজপুত্র হয়েও অস্ত্র চালনা মৃগয়া তেমন আগ্রহ ছিল না, বরং উৎসাহ পেয়েছে সঙ্গীত চর্চায়, আচার্য ভট্টারকের কাছে উপনিষদ পাঠে। পিতা কখনোই নিরুৎসাহী করেন। কিন্তু আজকের এই ঘটনার পর সব কেমন ওলট পালট হয়ে গেছে। প্রতিযোগিতার সময় বাবার মলিন মুখটা কেবলই চোখের সামনে ভেসে উঠছে। বড় অপরাধী মনে হচ্ছে নিজেকে। সুরের তাল বারবার কেটে যাচ্ছে। অনেক দিন আগে তার সেই কথাগুলো আজ হঠাৎই মনে পড়ে যাচ্ছে। পুত্র, যে বংশে তোমার জন্ম সেখানে খ্যাতিমান তীরন্দাজের অভাব নেই। তোমার ধমনীতে সেই রক্তই বইছে, তাই চিন্তা করো না। বিনার তন্ত্রীয় তো সেই ধনুকেরই গুণ, আরো সূক্ষ্ম, আরো কঠিন। সেই বিনার তন্ত্রীতে তোমার আঙুল যদি অমন সুর তুলতে পারে, আমার স্থির বিশ্বাস ধনুর্বাণে সে ব্যর্থ হতে পারে না। তুমি পারবে পুত্র, পারবে। সময়ের অনেক আগেই আজ বীণা নামিয়ে উঠে পড়ল সামনে। রাতের এই সময় বীণা বাজাতে বসে কবে এমন হয়েছে মনে করতে পারল না। তবে তা নিয়ে মাথা না ঘামিয়ে শুয়ে পড়েছিল। কিন্তু খানিক পরেই বুঝতে পারল সহজে আজ রাতে ঘুম আসবে না। অনেক পুরনো কথাও ক্রমাগত উকি দিয়ে যাচ্ছে মাথার ভিতরে। এভাবে এপাশ ওপাশ করতে করতে কখন সামান্য তন্দ্রা মতো এসেছে। হঠাৎ হালকা একটা শব্দে তা ভেঙে গেল। খাড়া হয়ে উঠলো কান্তি। প্রথমে মনে হয়েছিল ইঁদুর। অন্ধকার ঘরে জানলা দিয়ে শুক্লা দ্বাদশীর সামান্য আলো এসে পড়েছে। যথাসম্ভব নজর করেও কিচ্ছু নজরে এলো না। ওই সময় ফের সেই চাপা আওয়াজ। দেরি না করে নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে পড়লো সাগর। শব্দটা ঘরের ভিতরের নয়, বাইরে থেকে আসছে। দিনভর সঙ্গীত নিয়ে থাকলেও তার কাছে সবই শুনেছে। অন্যভাবেও কানে আসে অনেক কথা। দেশের অবস্থা মোটেই স্থিতিশীল নয়। চারপাশে শত্রুর চর গুপ্তঘাত। পাট টিপে নিঃশব্দে উপর দিকে সংকীর্ণ বাতায়নের পাশে এসে দাঁড়ালো। সন্তর্পণে বাইরে উঁকি দিল। জ্যোৎস্নার আলোয় বাইরের অন্ধকার কোনো গাঢ় নয়। প্রাসাদ প্রাকারের বাইরে ধরা ঘুমন্ত নগর। সরণির বাতিগুলো নিভে গেছে অনেক। জ্যোৎস্না পশ্চিম আকাশে ঢলে পড়ায় এদিকের দেওয়ালে চাঁদের আলো পড়ে। সতর্ক দৃষ্টি পেলেও গোড়ায় তেমন কিছু নজরে পড়ে। কিন্তু তারপরে সারা শরীর স্থির হয়ে গেল। বিশাল আকারের প্রাসাদ দুর্গ। ওর নিচের তলায় খানিক দূরে পিতার শয়ন কক্ষ। সংকীর্ণ বাতায়ন পথে এক টুকরো আলোক রেখা। ইন্দ্রকোষ থেকে পিতা তার শয়নকক্ষে ফিরে এসেছে। কিন্তু ও কি? বাতায়নের ধূপ আচ্ছাদনের সরু চাতালের উপর অন্ধকারে এক ছায়া মূর্তি। রাতেই প্রাসাদ দুর্গের বহির্ভাগে প্রতিটি অংশে নিযুক্ত রয়েছে বাছাই রক্ষী। তাদের চোখ এড়িয়ে মানুষটি কখন এসে হাজির হয়েছে ওখানে? ভাবতে গিয়ে মাথাটা ঘুরে উঠল। একবার মনে হলো চিৎকার করে রক্ষীদের সতর্ক করে, কিন্তু পরের মুহূর্তেই বাতিল করে দিল সেই পরিকল্পনা। যে আততায়ী সবার নজরে গিয়ে ওখানে পৌঁছতে পেরেছে, সে রক্ষীদের সতর্ক হওয়ার আগেই তার কাজ নির্বিঘ্নে শেষ করে ফেলবে। যা করার করতে হবে ওকে, আর সেটা এখনই। ভাবতে গিয়ে মাথাটা ফের ঝিমঝিম করে উঠলো। হাত পাগুলো কেমন দুর্বল হয়ে আসতে লাগলো। গত দুপুরে প্রতিযোগিতায় তীর ছোঁড়ার সময় ঠিক এমনটাই হয়েছিল। ধনুকের স্বর যোজনা কালে আঙুলগুলো একেবারেই নিয়ন্ত্রণে ছিল না। তবু সে ছিল দিনের আলো। এই রাতের অন্ধকারে নিশানা বেঁধে আরো কঠিন, আরো দুর্গ। আর ভাবতে পারলো না সাগর। সময় নেই। মাথা থেকে সব ঝেড়ে নামিয়ে দিয়ে ও দ্রুত এগিয়ে গেল ঘরের কোণে নিজের ধনুর্বাণের দিকে। পিঠে স্বর ভর্তি তুন ঝুলিয়ে ধনুক হাতে নিঃশব্দে এসে দাঁড়ালো বাতায়নের কাছে। অন্ধকারেও বেশ বুঝতে পারলো আততাই ইতিমধ্যে আরো ঝুঁকে পড়েছে পিতার ঘরের বাতায়নের দিকে। আঘাত হানার জন্য তৈরি হচ্ছে। এক মুহূর্ত দেরি করলো না সাগর।
ধনুকে স্বর যোজনার পর লক্ষ্য স্থির করে নিক্ষেপ করলো আততায়ীর দিকে। মুহূর্তে ধনুকে দ্বিতীয় স্বর যোজনার জন্য প্রস্তুত হচ্ছিল। দেখতে পেল অন্ধকারে আততায়ীর শরীরটা ফুলে উঠল হঠাৎ। বাতায়ন আচ্ছাদনের ঘনা ধরে তাল সামলাবার যথাসাধ্য চেষ্টা করেও শেষ পর্যন্ত পড়ে গেল নিচে। এক মুহূর্ত দেরি না করে সাগর ধনুর্বাণ হাতে ঘর থেকে বেরিয়ে অবতরণিকার দিকে ছুটতে শুরু করলো। প্রায়ান্ধকার মস্ত প্রাসাদ দুর্গ। ইটের তলায় পিতার ঘরের সামনে যখন পৌঁছালো ততক্ষণে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে। রাজা সোমদেবের কক্ষের বাইরে দুই প্রহরী ইতিমধ্যে পাদ শব্দে সতর্ক হয়ে হাতের অস্ত্র তুলে ধরেছে। তারপর আগন্তুক মানুষটিকে দেখেই অপ্রস্তুত হয়ে বলল, কুমার, আপনি এত রাতে এভাবে? এক আততায়ী পিতাকে হত্যা করতে এসেছিল, তীরবিদ্ধ হয়ে নিচে পড়ে গেল। সম্ভবত আঘাত তেমন গুরুতর নয়। তোমরা এখনই নিচে গিয়ে তার অনুসন্ধান করো, দেখো পালিয়ে না যায়। আদেশ পালনতে বিলম্ব হলো না। দারুণ উৎকণ্ঠায় সাগরের পর পিতার ঘরে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল। বুক থেকে বড় একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে এলো। পিতা জেগেই রয়েছে, খোলা তলোয়ার হাতে জানলার দিকে তাকিয়ে রয়েছেন বাইরে। কুমারের সাড়া পেয়ে পিছন ফিরে তাকালেন, বললেন, দারুণ দারুণ কাজ করেছো কুমার। অন্ধকারে এমন নিপুণ লক্ষ্যভেদ অনেক কুশলী তীরন্দাজেরও নেই। আপনি দেখেছেন পিতা? থতমত খেয়ে সাগর বলল। মুখে তৃপ্তির হাসি রাজা সোমদেবের। একেবারে শেষ মুহূর্তে আততায়ী যখন আমার নজরে পড়ে, ঠিক সেই মুহূর্তেই তোমার নিক্ষিপ্ত তীরে আহত হয়ে নিচে পড়ে যায়। সন্দেহ নেই আজ তুমি আমার প্রাণ রক্ষা করেছো। পিতা, আমি আততায়ীকে খুঁজতে পাঠিয়েছি, কোনো মতে তাকে পালিয়ে যেতে দেওয়া যায় না। তার বোধহয় সম্ভব নয় পুত্র, রাজা সোমদেব বললেন। আততায়ী একা নয়, নিচে আরো কয়েকজন ছিল। প্রহরী সজাগ হওয়ার আগেই আহত মানুষটাকে তুলে নিয়ে তাদের প্রাচীরের দিকে ছুটে যেতে দেখেছি। হয়তো এতক্ষণে প্রাচীর টপকে সরেও পড়েছে। আপনার আপনার প্রহরীরা একেবারেই কাজের নয় পিতা। থমথমে গলায় সাগর বলল, আপনি বরং আমার জন্য একটা ওসির ব্যবস্থা করুন, এবার থেকে সঙ্গে রাখবো। কথা দিচ্ছি, পরের বার আততায়ী এভাবে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। পুত্রের মুখের দিকে কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে রইলেন সোমদেব। এতটা আশা করেননি তিনি। ভিতরের উত্তেজনা দমন করার জন্য হাতের ওসি কোষবদ্ধ করতে যাবেন, প্রহরী দরজার বাইরে এসে দাঁড়ালো। পদশব্দে ঘাড় ফিরিয়ে পিতার আগেই সাগর প্রশ্ন করল, কি খবর প্রহরী? আততায়ীকে বন্দি করা গেছে? না কুমার। থতমত খেয়ে প্রহরী বলল। দিনরাত বিনা নিয়ে পড়ে থাকা কুমারের কাছে এমন কথা শুনতে অভ্যস্ত নয় তারা। আমার নিক্ষিপ্ত তীরের সন্ধান? না কুমার, সম্ভবত সেটা আততায়ী দেহে বিঁধে রয়েছে, এই অবস্থায় পালিয়ে গেছে ওরা। সাগর কোনো কথা না বলে নিঃশব্দে পিতার দিকে তাকালো। পুত্রের সেই দৃষ্টি পড়ে নিতে অসুবিধে হলো না সোমদেবের। কঠিন গলায় প্রহরীকে উদ্দেশ্য করে বললেন, গাফিলতির জন্য যথোপযুক্ত সাজা পাবে তোমরা, যাও এখন। আদেশ পেয়ে প্রহরী তৎক্ষণাৎ স্থান ত্যাগ করল। রাজা সোমদেব বললেন, ব্যস্ত হইও না পুত্র, বরং অস্ত্রাগারে চলো। শুধু ওসি নয়, একজন তীরন্দাজের অঙ্গত্রাণও আবশ্যক। দুটোই আজ পাবে তুমি। শয়নকক্ষের পাশেই সোমদেবের নিজস্ব অস্ত্রাগার। পুত্রকে নিয়ে এরপর সেই ঘরে এলেন। বড় আকারের কক্ষের দেওয়ালে নানা আকার ও আকৃতির অস্ত্রের সমারোহ। তারই এক পাশে তার ছেলেবেলায় ব্যবহৃত অস্ত্রগুলিও রয়েছে। সেখানে এসে সোমদেব একটি চমৎকার অঙ্গত্রাণ হাতে নিয়ে বললেন, পুত্র, এটি আমার ছেলেবেলায় ব্যবহার করা জিনিস, মনে হয় তোমার উপযুক্ত হবে। বৃষচর্মের অঙ্গত্রাণটি যথেষ্টই মজবুত, কিন্তু সাগরের চোখ তখন কাছে আরো উন্নত একটা অঙ্গত্রাণ। সোমদেব থামতেই মাথা নেড়ে সেদিকে হাত বাড়িয়ে দিল। পিতা, ওটা আমার জন্য ছোট হবে, বরং এটি আরো উন্নত মানের। সোমদেব বাধা দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু তার আগেই সাগর সেটা টেনে নিয়েছে। কর্গী চর্মের অঙ্গত্রাণটি যথেষ্ট মজবুত হলেও আকারে বড়। নিরাশ হয়ে সাগর সেটি যথাস্থানে রাখতে যাবে, হঠাৎ নজরে পড়ল অঙ্গত্রাণের এক পাশে তীরের ফলা বিঁধে রয়েছে। কক্ষের আলো যথেষ্ট মৃদু,
তবু চিনতে ভুল হলো না। গলাটি অল্প আগে তারই নিক্ষিপ্ত স্বরে। অবাক হয়ে পিতার দিকে তাকালো কুমার। পুত্রের কাছে এভাবে ধরা পড়ে যাবেন ভাবতে পারেননি সন্দীপ। ম্লান হেসে বললেন, ঠিকই অনুমান করেছো পুত্র। একটু আগের সেই আততাই আমি নিজেই। তুমি এত দ্রুত চলে আসবে ভাবিনি, তাই তাড়াতাড়ি নিজের কক্ষে ফিরে অঙ্গত্রাণটা তুলতে পারলেও তীরের ফলাটা তোলা যায়নি, ভেঙে রয়ে গেছে। সেই কথায় সাগর কয়েক মুহূর্ত নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কিন্তু কেন? পুত্র, তুমি শাস্ত্রজ্ঞ। শুধু বলি, আমার এই রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে যে ঝুঁকি আজ নিয়েছিলাম, আজ আমি উত্তীর্ণ। কিন্তু আপনার মৃত্যুও তো হতে পারতো পিতা। তাতে কিছুমাত্র ক্ষতি হতো না পুত্র। মৃত্যুর আগে এটা তো জেনে যেতাম, আমার প্রতিষ্ঠা করা এই রাজ্য এমন এক বিনা বাদকের হাতে সুরক্ষিত থাকবে যে প্রয়োজনে অস্ত্র হাতেও সমান কুশলী। পরম তৃপ্তিতে রাজা সোমদেব পুত্রের পিঠে স্নেহের হাত বাড়িয়ে দিলেন। এই কাহিনীর সামান্য মাত্র ইঙ্গিত পাওয়া যায় ভগ্ন এক শিলাফলকে। গুপ্তকালীন ব্রাহ্মী হরপে প্রাকৃত ভাষায় লেখা শিলালিপিতে বলা হয়েছে, রাজা সোমদেব সঙ্গীত প্রেমী পুত্র সাগরকে অস্ত্র শিক্ষাতেও সমান পারদর্শী করে তুলেছিলেন। তাৎপর্যপূর্ণ হল, গুপ্তকালীন শিলালিপির বেশিরভাগই সংস্কৃত ভাষায় লেখা। এটি একেবারেই ব্যতিক্রম। দুর্ভাগ্য, এদেশের পুরনো ইতিহাস, শিলা, স্তম্ভ ও তাম্রপাত্রে লেখা কিছু লিপি, শিলমোহর, মুদ্রা আর গোটা কয়েক শাস্ত্রগ্রন্থর সামান্য কয়েকটি পাতা মাত্র। তাই রাজা সোমদেব আর পুত্র সাগরের কথা কিছু আর জানা যায় না। সোমদেবের স্বপ্ন কি পূর্ণ হয়েছিল, আর পুত্র সাগর জানার উপায়। তবে পাওয়া যায় রাজা প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সম্রাট সমুদ্রগুপ্তের কথা। বিদেশের ঐতিহাসিকেরা যাকে প্রাচ্যের নেপোলিয়ান আখ্যায় ভূষিত করেছেন। আখ্যানটি অবশ্যই সঠিক নয়। পরাজিত নেপোলিয়ানের মৃত্যু কারাগারের অন্তরালে, আর সমুদ্রগুপ্ত একের পর এক যুদ্ধ জয় করে পিতার রেখে যাওয়া ক্ষুদ্র এক রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন। গুপ্ত সাম্রাজ্যকে তিনি যে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন, তার টিকে ছিল বহুদিন পর্যন্ত। বিনা যন্ত্রেও তার দক্ষতা ছিল। আর সাগর তো সমুদ্রেরই আর এক নাম, তেমনি সোমেরই অন্য নাম ছিল চাঁদ। তবে কি রাজা সোমদেবের আর এক নাম চন্দ্রগুপ্ত? লিপিটি যিনি আপন খেয়ালে খোদাই করেছিলেন, তিনি কি সেই রাতের কোনো এক প্রত্যক্ষদর্শী প্রহরী? সংস্কৃত তার জানা ছিল না, তাই প্রচলিত প্রাকৃতে লিপিটি খোদাই করেছিলেন। আমরা অনুমান করতে পারি মাত্র। ইতিহাসের পাতায় শুধুই অন্ধকার।